আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সরকারি গণিত পাইলট মাধ্যমিক বিদ্যালয়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আজ আমি দীর্ঘদিন পর তোমাদের সামনে এই লকডাউনের কারণে নিয়মিত ক্লাস নিতে পারি নাই। তো আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিতে শুরু করেছি। আজ থেকে তোমরা আমাকে নিয়মিত অনলাইনে ক্লাসে পাবে। বিগত ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ের ধারাবাহিকতায় আজ আমি দশম শ্রেণীর দশম অধ্যায়ের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব এবং তারই ধারাবাহিক পর্ব থেকে প্রথম পর্বে আজকে আমি তোমাদেরকে আর্থিক বিবরণী নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী করতে হলে আমাদের কি কি জানা প্রয়োজন। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আর্থিক বিবরণী কি? দেখো, হিসাব কাজ শেষে আর্থিক অবস্থা জানার জন্য ব্যবসায়ের লাভ ক্ষতি, মোট সম্পদ, মোট দায় এবং মালিকানা সত্ত্ব নিরূপণ করা হয়। এক কথায় তাকেই আমরা আর্থিক বিবরণী বলি। এখন এই যে লাভ ক্ষতি, মোট সম্পদ, মোট দায় এবং মালিকানা সত্ত্ব নিরূপণ করা হয়, তোমরা অনেকেই জেনে থাকো যে লাভ ক্ষতি কি। ব্যবসা করতে গেলে সেখানে অবশ্যই লাভ এবং ক্ষতির ব্যাপার আছে। তুমি যদি কোনো একটা ব্যবসায় হাত দাও, অবশ্যই তোমার চিন্তা করতে হবে যে তুমি তো মুনাফা অর্জনের জন্য ব্যবসা করবা। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমার চিন্তা ভাবনা করতে হবে যে কি পরিমাণ লাভ হচ্ছে এবং কি পরিমাণ তোমার ক্ষতির দিকে যাচ্ছে না ব্যবসাটি লাভের দিকে যাচ্ছে। এইটা জানার জন্য তোমার একটা সঠিক হিসাব নিরূপণ করতে হবে। এরপর তোমার দেখতে হবে যে তোমার কারবারে সম্পদের পরিমাণ কিরকম আছে এবং দায়ের পরিমাণ কত, সেটাও তোমাকে জানতে হবে। তাছাড়া তোমার জানতে হবে কি, তুমি যে ব্যবসার মালিক অর্থাৎ তুমি ওনার। ধরো আমি এই ব্যবসা করি, আমি আমার ব্যবসার মালিক, তো আমার ব্যবসার প্রতি আমার কতটুকু অধিকার আছে সেটা তোমার জানার প্রয়োজন আছে। ব্যবসায় আমার মূলধনের পরিমাণ কি আছে এবং ব্যবসা আমার কি পরিমাণ লাভ হলো সেটা আমার জানতে হবে। তো এই বিষয়টা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুত করে আমরা কি জানতে পারবো? আমার ব্যবসায় বছর শেষে কি পরিমাণ লাভ হলো অথবা আমার ক্ষতি হলো কিনা সেটাও জানতে পারবো, এবং আমার ব্যবসায় মোট সম্পদের পরিমাণ কত আছে সেটাও জানতে পারবো, এবং আমি তৃতীয় পক্ষের নিকট অর্থাৎ আমার ব্যবসা কি পরিমাণ দায়গ্রস্ত আছে, দায়ের পরিমাণ কত সেটাও জানতে পারবো, এবং ব্যবসায় মালিকের অধিকার কতটুকু আছে সেটাও জানতে পারবো। তাহলে চলো আমরা আরো একটু বিষয় জানি যে আমার এই আর্থিক বিবরণী করতে গেলে আমাদের কি কি জানা দরকার এবং কোন কোন হিসাব করতে হবে। আচ্ছা, আমরা এখন জানবো যে আর্থিক বিবরণী নির্ণয়ের জন্য যে হিসাব প্রস্তুত করতে হয় তা হলো, আর্থিক বিবরণী নির্ণয়ের জন্য আমাদের তিনটে হিসাব খুবই জানা জরুরি, এবং সেই হিসাব তিনটি হলো বিশদ আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় বিবরণী। এখন কথা হচ্ছে বিশদ আয় বিবরণী কি? তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই যে তিনটে বিবরণী আপনি বললেন, তো এই তিনটে বিবরণী সম্পর্কে একটু আলোচনা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিশদ আয় বিবরণী কি? বিশদ আয় বিবরণী হচ্ছে যে ইতিমধ্যে আর্থিক বিবরণীর সঙ্গে আমরা বলেছিলাম যে হিসাবকাল শেষে একটি আর্থিক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, মালিকানা সত্ত্ব এবং কারবারের মোট দায় ও সম্পদ নিরূপণ করা হয়, তাকেই আমরা আর্থিক বিবরণী বলি। তাহলে সংজ্ঞার মধ্যেই কিন্তু এসে গেছে লাভ ক্ষতি একটা কথা। তোমরা নিশ্চয় সংজ্ঞার মধ্যে পেয়ে গেছো যে লাভ ক্ষতি বিষয়টা এসে গেছে। সেই লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের করতে হবে বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর মধ্যে দুইটা পার্ট আছে। সেই পার্ট দুইটা হচ্ছে, এক মোট লাভ, 2 নিট লাভ। বিশদ আয় বিবরণীর অত্যন্ত গুরুত্ব দুইটা পার্ট, একটা হচ্ছে মোট লাভ আর একটা হচ্ছে নেট লাভ।
এখন আমরা চলো যে মোট লাভ কিভাবে আমরা নির্ণয় করব সে বিষয়ে আমাদের আলোকপাত করা দরকার। তাহলে আমরা চলো মোট লাভ কিভাবে নির্ণয় করতে হয় এবং বিশদ আয় বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মোট লাভ এবং নিট লাভ। তাহলে আমরা দেখি আগে আমরা ছকটা নির্ণয় করি, কিভাবে ছক করতে হবে, সেই ছকের মাধ্যমে আমরা কিভাবে এই অঙ্কটা করব। তাহলে চলো আমরা ছকটা নির্ণয় করি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা বিশদ আয় বিবরণী নির্ণয়ের ছকটা সম্পর্কে একটু আলোচনা করব যে কিভাবে বিশদ আয় বিবরণী নির্ণয়ের ছকটা করতে হয়। তোমরা যখন এই অ্যাকাউন্টটা করবা তখন তোমাদের প্রশ্নে যে কোনো একটা বছরের সাল এবং তারিখ দেওয়া থাকে, তখন তোমরা এই যে আমি ডট ডট দিয়েছি এই জায়গাটা তোমরা ওই প্রতিষ্ঠানের নাম লিখবা। ধরো তোমার পরীক্ষায় প্রশ্নে আসলো আহমেদ ট্রেডার্স 1999 সালে 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের যাবতীয় দায় সম্পদ আয় ব্যয় বা তার রেওয়ামিলির নিম্নরূপ। তখন যদি তোমরা রেওয়ামিলিটা এরকম পাও যে জনাব হাসান 1999 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিলির খতিয়ান উদ্ধৃত নিম্নরূপ, তাহলে তুমি নামের ঘরে কি লিখবা? হাসান কোং বা হাসান অ্যান্ড ব্রাদার্স, যেভাবে লেখা থাকে। তোমার প্রশ্নে হাসান অ্যান্ড কোং লেখা থাকতে পারে, আহমেদ ট্রেডার্স লেখা থাকতে পারে, রহিম অ্যান্ড কোং লেখা, যে নামেই থাকুক কেন সেই নামটা তুমি লিখবা, শেষে লিখবা এ। ওই নামের পর কি লিখবা? এ। এরপর লিখবা বিশদ আয় বিবরণী। এরপরে তোমার যে সালটা রেওয়ামিলে উল্লেখ থাকবে, তোমার অঙ্কের যে রেওয়ামিলটা দেওয়া থাকবে, যে রেওয়ামিলটা থাকবে ওই রেওয়ামিলে যে সালটা দেওয়া থাকবে সেই সালটা তুমি এখানে লিখবা, তারপর লিখবা সালে। এরপরে ওখানে যে তারিখটা দেওয়া থাকবে, অনেক সময় অর্ধ বছর হিসাব করা হয়, অর্থাৎ জুন জুলাই হিসাব করা হয়, তখন তুমি 30 জুনও দিতে পারো কোনো অঙ্কে। আবার যদি বেশিরভাগ অঙ্কেই থাকে জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, সেক্ষেত্রে তুমি সালটা দেবা। যদি 1999 থেকে 1999 দেবা, অথবা তোমার 2000 সাল দেবা, অথবা 2015 থেকে 2015 দেবা, যে সালে দেবা, 2017 দেবা, যে সাল দেবা সেই সাল দেবা। আর এখানে 31 ডিসেম্বর তারিখ দেবা, 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর ধরে লিখবা। লেখার পর তোমরা কি করবা? এই কোনটা ছক করবা। এই ছকের 3টা পার্ট থাকবে। একটা হলো বিবরণ, যেটা হচ্ছে তোমার বিস্তারিত হিসাবের বিবরণ এখানে আসবে। এরপর আসবে গণনার জন্য একটা টাকার ঘর, অর্থাৎ তুমি যোগ বিয়োগ করার জন্য টাকার ঘর, আর প্রাথমিক যোগের জন্য এই টাকার ঘর, এবং সর্বমোট যেটাকে বলা হয় টোটাল সমষ্টির যোগফলের জন্য একটা টাকার ঘর, অর্থাৎ 3টা টাকার ঘর হয়। প্রথম টাকা হলো প্রাথমিক গণনার জন্য, দ্বিতীয় টাকা ঘর হচ্ছে প্রাথমিক যোগফলের সমষ্টি, তৃতীয় টাকা ঘর হলো টোটাল সমষ্টি, মোট সমষ্টি যেটাকে বলা হয়। এই ঘরটা করবো। যেমন আমি তোমাদেরকে দেখাই একটা উদাহরণ দিয়ে, যেমন এখানে আছে মোট লাভ, মনে করেন এখানে ক্রয় আছে 20,000, এখন এখানে বাদ ফেরত আছে 2,000, তাহলে আমি ফেরতটা বাদ দেওয়ার পর আমার থাকলো 18,000। এইটা হলো আমার প্রাথমিক যোগফল, এইটা হচ্ছে আমার গণনা, আর এইটা হচ্ছে গণনা, এবং এইটা হচ্ছে আমাদের প্রাথমিক যোগ। এরপর ধরো আমি লিখলাম পরিবহন। এখন এর সাথে আমার কোনো যোগ বিয়োগ নাই, এটা ডাইরেক্ট টাকা লিখলাম আমি 2,000। এই ধরনের টাকা আরো আনুষঙ্গিক অনেক কিছু আসবে, তো আমি টোটাল যখন টাকাটা এখানে লিখতে যাবো, এই যে 20,000 টাকা লিখবো, এইটা হচ্ছে আমার মোট সমষ্টির ঘর। তাহলে কি হলো যে প্রথম টাকার গণনা, দ্বিতীয় হচ্ছে টাকার প্রাথমিক যোগফল সমষ্টি, আর এটা সর্বশেষ সমষ্টি। তো বিশদ আয় বিবরণী করতে যে বিষয় আমাদের জানা খুবই প্রয়োজন, সেটা তোমাদের জানতে হবে, কারণ বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের এই 3টে বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত মোট মুনাফা নির্ণয়, দ্বিতীয় হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয়, তৃতীয় হচ্ছে নিট মুনাফা নির্ণয়। অর্থাৎ বিশদ আয় বিবরণী করতে আমাদের এই 3টা মুনাফা নির্ণয় করতে হবে। 1 মোট মুনাফা নির্ণয় করতে হবে, 2 পরিচালন মুনাফা নির্ণয় করতে হবে, 3 নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো এখন মোট মুনাফা নির্ণয় করতে হবে কিছু বিষয় আমাদের জানা দরকার, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা
এখন আমরা আলোচনা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে মোট মুনাফা নির্ণয় করতে আমাদের কি জানা দরকার এবং কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে সেইটি এখন আমরা আলোচনা করব। মোট মুনাফা নির্ণয়ের জন্য যে সকল বিষয় জানা অতি গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয় আয়গুলির আমি 3টা হিসাবের কথা তোমাদের আলোচনা করছিলাম, যে একটা বলেছিলাম মোট মুনাফা নির্ণয়, একটা পরিচালনা মুনাফা নির্ণয়, আরটা বলেছিলাম নিট মুনাফা নির্ণয়। তারাই ধারাবাহিকতায় প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মোট মুনাফা নির্ণয়। মোট মুনাফা নির্ণয় করতে আমাদের কি প্রয়োজন সেটা জানা আমাদের খুবই জরুরি, কারণ তুমি যখন মোট মুনাফা নির্ণয় করতে যাবা তখন তোমার যে সকল উপাদান দরকার, যে সকল এন্ট্রি তোমার জানা দরকার, সেটা তুমি যদি না জানো তাহলে তুমি মোট মুনাফা নির্ণয় করতে পারবে না। তাই আজকে আমি তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য এই বিষয়ে আলোকপাত করব। মোট মুনাফা নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে নির্ণয় করতে হবে নিট বিক্রয়। কি নির্ণয় করতে হবে? নিট বিক্রয় নির্ণয় করতে হবে। এরপর কি করতে হবে? তোমার বিক্রিত পণ্যের ব্যয় করতে হবে, অর্থাৎ তুমি যে এই পণ্যটা বিক্রি করলা, এই যে বিক্রয় কিন্তু পণ্য, এর উপর তোমার কত খরচ আছে। ধরো তুমি 50,000 টাকা পণ্য বিক্রি করলা, এখন 50,000 টাকা কি সবই তোমার আয়, এটা কি তুমি মনে করো? তার উপর তোমার কোনো খরচ আছে না? অবশ্যই খরচ আছে। ধরো তুমি বিক্রয় করলাম, মোট তোমার নিট বিক্রয় হলো, নিট বিক্রয় মনে করো তুমি, নিট বিক্রয় হলো তোমার 2 লাখ টাকা। এখন তোমার কাছে কি মনে হয় এই 2 লক্ষ টাকায় তোমার পুরোটাই তোমার ইনকাম বা আয়? অবশ্যই না, কারণ এই বিক্রয়ের মধ্যে তোমার কিছু খরচ, প্রাথমিক অর্থাৎ কিছু খরচ অবশ্যই আছে। কিরকম খরচ আছে? যেমন তুমি কি বিক্রি করছো, একটা পণ্য বিক্রি করছো, তাহলে সেই পণ্যটাকে তুমি চুরি করছো? অবশ্যই চুরি করো নাই। তাহলে তুমি কি করছো? হয় উৎপাদন করছো, নয় তুমি অন্য কোথাও থেকে ক্রয় করে এনেছো। হয় তুমি নিজে ফার্ম বা খামার বলো নিজের প্রতিষ্ঠানে উৎপাদন করছো, নয় তুমি অন্য কোথাও থেকে ক্রয় করে এনে সেটা আবার বিক্রয় করছো। তাহলে সেই ক্রয় করে আনা বা সেই পণ্যটা যে কাঁচামালটা তুমি ক্রয় করলা সেখানে তোমার একটা খরচ হয়েছে না? সেইটি হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়। আবার সেই পণ্য ক্রয় করে আনা থেকে শুরু পর্যন্ত পণ্য বিক্রয়ের পূর্ব পর্যন্ত তোমার আরো কিছু খরচ আছে। যেমন তুমি যে পণ্যটা, ধরো তুমি সিটিয়ার কাঁচামাল নিয়ে আসছো, সে পণ্য তো এমনিতে আসে নাই, কিভাবে আনছো? হয় তুমি ট্রাকে আনছো, নয় তুমি কার্গোতে আনছো, কোন একটা পরিমাণের সাহায্যে তুমি এই পণ্যটা নিয়ে আসো। তাহলে এটা তোমার পরিবহন খরচটা তোমার আছে, তাহলে সেটাই বিক্রয়ের সাথে বর্তাই খরচটা। এরপরে তুমি ওই কাঁচামালটা ট্রাকে যারা লোড করেছে, ট্রাকতে যারা নামাইছে, অথবা তোমার ওই কার্গো বা তোমার যে নৌ পরিবহনের মাধ্যমে যে তুমি পণ্যটা লোড করছো, সেখানে কিছু শ্রমিক কাজ করছে। কি করছে? তারা মাথায় ই করে তোমার কি করছে? লোড করছে। তাহলে সেই শ্রমিকের তো মজুরি আছে, সেই মজুরির মধ্যে দেওয়া লাগছে। আচ্ছা, তুমি পণ্যটা যে বন্দর থেকে ক্রয় করছো, সেই বন্দরে কি এমনি এমনি তো তোমার একটা নিয়ম আছে। তোমরা তো অনেক হাট বাজারে যাও, তোমরা তো এখন মোটামুটি নবম দশম শ্রেণীতে, যেহেতু তোমরা পর 10ম শ্রেণীতে, অবশ্যই তোমাদের হাট বাজারে যাওয়ার অভিজ্ঞতা আছে। তোমরা দেখেছো যে কোথাও যারা কেউ পণ্য ক্রয় করলে সে কেনে, তাকেও একটা হাটের খাজনা দিয়ে আসতে হয়, অথবা যে বিক্রি করে তাকেও একটা খাজনা দিয়ে দিতে হয়। তাহলে তুমি যে বন্দর বা যে নৌঘাট থেকে পণ্যটা ক্রয় করলা, সেখানে শর্ত হলো যে বিক্রেতা তার শুল্ক দেবে না, শুল্ক দেবে কে? ক্রেতা। তাহলে তুমি যদি তাহলে ক্রয় শুল্ক দাও, ওই ঘাটের খাজনার টাকা দাও, তাহলে সেই খরচগুলি কার উপর যাবে? অবশ্যই যাবে তোমার বিক্রয়ের উপর। তাহলে এই খরচগুলি কি হচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা চলো যে আমরা একটু নিট বিক্রয়টা কিভাবে বের করে সেটা একটু জেনে নেই। চলো আমরা জেনে নেই কিভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। নির্ণয়ের সূত্র, তোমরা যখন মোট মুনাফা আমরা যখন নির্ণয় করব, তখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিট বিক্রয় নির্ণয় করতে হবে। এখন নিট বিক্রয় নির্ণয়ের সূত্র হচ্ছে যে তুমি যখন অঙ্কটা করবা, এখানে যেভাবে লিখবা, যেমন জনাব হাসানের 1999 সালে 31 ডিসেম্বর তারিখের বিশদ আয়গুলি লেখা থাকবে। এই শর্তে তুমি যখন প্রথম লিখবা নিট বিক্রয় নির্ণয় করতে যাবা, তখন তোমাকে এইভাবে নিট বিক্রয়টা বের করতে হবে। কিরকম? প্রথম ধরো তোমার রেওয়া মিলে দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, মনে করো 2 লক্ষ টাকা। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তোমার রেওয়া মিলে 2 লক্ষ টাকা। এখন আবার রেওয়া মিলের মধ্যে তোমার আরেকটা জিনিস দেখা আছে যে বিক্রয়, অথবা এইভাবে লেখা থাকতে পারে শুধুমাত্র ফেরত লেখা আছে।
বিক্রয় কত লেখা থাকতে পারে অথবা শুধুমাত্র ফেরত লেখা আছে। এখন তুমি যেহেতু পণ্য বিক্রি করছো, 2 লক্ষ টাকার পণ্য কি করছো তুমি বিক্রি করছো, একজন গ্রাহক তোমাকে তার চাহিদা মতো পণ্য তোমার সাপ্লাই হয় নাই, বা যে কোনো কারণে সে পণ্যটা তার পছন্দ মতো হয় নাই, বা তোমার পণ্যটা সে যেভাবে পণ্যটা চাইছে তোমার পণ্যটা সেইভাবে যায় নাই। হতেই পারে ব্যবসায়িক যখন পণ্য লোড করা হয় ভুলে অন্য পণ্য চলে গেছে, তখন সেই কাছে কি তোমার সেই পণ্যটা সে ফেরত দিয়েছে, কিন্তু তাকে তো তুমি হিসাব করে রাখছিলে যে তার কাছে তুমি 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছো, কিন্তু এখন যে সে তোমাকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছে, তাহলে কি তোমার 2 লক্ষ টাকা বিক্রয় থাকলো? তোমার কি মনে হয় 2 লক্ষ টাকা বিক্রয় থাকবে? আসলে থাকবে না, কারণ তুমি বিক্রি করছো 2 লাখ, কিন্তু সে তোমাকে 5,000 টাকার পণ্য অলরেডি ফেরত দিয়ে দিয়েছে। তাহলে সে তো তোমার ফেরত দিয়েছে, তাহলে তোমার এখন বিক্রয় কত? নিশ্চয় তোমার বিক্রয় আগে তুমি খাতায় লিখে রাখছিলাম বিক্রয় 2 লাখ, কিন্তু এখন যখন সে তোমাকে ফেরত দিয়েছে, তাহলে তোমাকে অবশ্যই ওই 5,000 টাকা তুমি বিক্রয় করতে হবে, অবশ্যই 5,000 টাকা বিয়োগ দিতে হবে। তাই আমি লিখেছি বা বিক্রয় ফেরত অথবা ফেরত। আর সবসময় মনে রাখবা যে বিক্রয় ফেরত রেওয়া মিলের ডেবিট থাকে, এটা তো তোমরা জানো যে বিক্রয় ফেরত হলো রেওয়া মিলের ডেবিট। তাহলে আমি এইগুলো লিখে দিচ্ছি ফেরত ডেবিট, অর্থাৎ ডেবিট পাশের টাকা না, অর্থাৎ ক্রেডিটের টাকা বাদ যায় ডেবিটের টাকা, আর ডেবিটের টাকা বাদ যায় ক্রেডিট টাকা। এটা একটা কৌশল। যদি তোমার একান্ত জ্ঞানমূলক বিষয়টা না জানা থাকে, তখন তুমি টেকনিক্যাল এই বিষয়টা মনে রাখবা যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি তুমি বাদ দাও, ফেরত বাদ দাও, তাহলে ক্রেডিটের টাকা থেকে বাদ দেবা ডেবিটের টাকা, আর ডেবিটের টাকা থেকে বাদ দেবা ক্রেডিটের টাকা। আর যেহেতু রেওয়া মিলে সর্বদা ক্রেডিট, তাহলে তার ফেরতটা সর্বদা ক্রেডিট, তাহলে তার ফেরতটা থাকবে সর্বদা ডেবিট। এটা মাথায় রাখবা। কি মাথায় রাখবা? যেহেতু রেওয়া মিলের বিক্রয় সর্বদা ক্রেডিট, তাহলে তার ফেরতটাও থাকবে সর্বদা ডেবিট। এই জন্য আমি লিখছি ফেরত ডেবিট 5,000 টাকা, এটা বিয়োগ হলো কত আসবে? 1,95,000 টাকা। এই গেল ফেরত। আচ্ছা, তুমি যখন পণ্য বিক্রয় করতে গেলা, তখন ওই কিছু ক্রেতা তোমাকে বললো যে স্যার জি ভাই, আমার তো কিছু ডিসকাউন্ট দেবেন না, আমি একেবারে যে পণ্যটা করে গেলাম একেবারে যে দাম ওই দামে, যে দাম চাইলেন ওই দামই কি হবে, কিছু তোমাকে ছাড় দেবেন। তখন তুমি বললো যে ঠিক আছে, তোমাকে আমি 10% ছাড় দিয়ে দিলাম। তখন ওই 10% হিসাবে তুমি তার কাছে কত হলো? ধরো তখন তুমি যে পণ্য বিক্রি করলো, তখন একটা বার্তা তুমি দিলা। ডিসকাউন্টের ইংরেজি শব্দ বাংলায় বলা হয় বার্তা। সেই বার্তাটা তুমি বলা, ঠিক আছে ভাই, আপনি যদি আমাকে 7 দিনের টাকাটা ফেরত দিয়ে দেন, তাহলে আমি 10% ডিসকাউন্ট পাইবেন। তাহলে তুমি কি করলা? তাহলে এরকম চুক্তি হলো যে ঠিক আছে, আপনি আজকে পণ্যটা ক্রয় করলে ওকে ফাইন, আপনি যদি আমাকে 7 দিনের মধ্যে টাকাটা রিটার্ন করে দেন তোমাকে, তাহলে আপনাকে আমি 10% ডিসকাউন্ট দেবো। সেই হিসেবে তোমার 10% বার্তা বিক্রয় বার্তা আসলো। আর যেহেতু পণ্য বিক্রয় করছো, তুমি তাকে ধরে দিয়েছো একটা টাকা, কিন্তু সে যখন তোমাকে ওই 7 দিনের টাকাটা পরিশোধ করছে এবং তার দাবিটা তুমি অবশ্যই পূরণ করতে বাধ্য, তাই তুমি তাকে বিক্রয় বার্তার টাকাটা এখানে আমরা কি করছি? বিয়োগ করেছি। তুমিও কি করবা? বিক্রয় বার্তার টাকাটা বিয়োগ করবা। কারণ যেহেতু তুমি টাকা কথা দিয়েছো যে সে 7 দিনের মধ্যে টাকাটা তোমাকে রিটার্ন করতেছে, তাহলে তোমাকে 10% ডিসকাউন্ট দেবা, সে কারণে তোমাকে 3,000 টাকা বিয়োগ দিয়ে দেখাইতে হবে। তাই আমরা দেখাইছি বিক্রয় বার্তা বা, আর বিক্রয় বার্তা কোথায় থাকে জানো? বিক্রয় বার্তাও খরচ, যেহেতু খরচ সেহেতু ডেবিট। মনে রাখবা, যেহেতু খরচ সেহেতু ডেবিট। আর খরচ যেহেতু আর ডেবিট যেহেতু, আমি আগেই বলেছিলাম, কি বলেছিলাম? যে ক্রেডিটের আয় থেকে বাদ যায় ডেবিটের টাকা, এবং ডেবিটের খরচ থেকে বাদ যায় ক্রেডিটের টাকা। যেহেতু ক্রেডিট বিক্রয় আয়, তার খরচটাও থাকবে ডেবিটে, এই কারণে বিক্রয় বার্তা ডেবিট, এবং 3,000 টাকা এটা বাদ দেওয়া হলো। থাকলো কত? 1,92,000। কত থাকলো? 1,92,000 টাকা থাকলো। এখন দেখো, অনেক সময় দেখা যায় কি যে আমরা ব্যবসায়িক লেনদেন করি, ক্রয় বিক্রয় করি, অনেক সময় দেখা যায় যে 2-1টা পণ্য একজন কাস্টমার নিকট তুমি বিক্রয় করছো, কিন্তু সেটা তুমি তোমার খাতায় এন্ট্রি করবে, বা বিক্রি করছো, বিক্রয়ের চালানটা তোমার কাছে আছে, তার ডকুমেন্টটা তোমার কাছে আছে, ড্রয়ারে পড়ে রয়েছে, কিন্তু তুমি ভুলে যে কোনো কারণেই হোক সারা বছর সেটা তুমি হিসাব করো নাই। কিন্তু যখন তুমি বছর শেষে টোটাল হিসাব করতে আসছো, তখন তুমি দেখতে পেলা যে একজন ব্যক্তি, যেমন মনে করো আলমের কাছে তুমি বিক্রি করছিলে একটা পণ্য, তার কাছে তুমি 8,000 টাকার পণ্য বিক্রয় করছো, সেই পণ্যটা তুমি হিসাব করতে হয় না। এটা কোথায় থাকবে জানো? মাথায় রেখো, এটা তোমার অঙ্কের রেওয়া মিলের মধ্যে থাকবে না, এটা রেওয়া মিলের নিচে অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় লেখা থাকবে। কি লেখা থাকবে? অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় লেখা থাকবে। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়
তোমাদের মেইন বই থেকে আমি দেখাই যে অন্যান্য তথ্যাবলী কোথায় বা সমন্বয় থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে দেখো, এই যে যেমন এই একটা রেওয়া মিল আছে, এই যে রেওয়া মিলটা আছে, এই যে এখানে অন্যান্য তথ্যাবলী, এই যে এখানে দেখো এখানে অন্যান্য তথ্যাবলী আছে, অন্যান্য বিষয় বা তথ্যাবলী। এখানে তোমরা পাবা এই ধারে বা অলিখিত বিক্রয়। কোনটা? এই ধারে বা অলিখিত বিক্রয় কোথায় পাবা? তোমরা এই রেওয়া মিলের ভিতরে পাবা না, এটা পাবা কোথায়? এই সমন্বয়ের মধ্যে, অন্যান্য তথ্যাবলীর মধ্যে পাবা। তাহলে তোমরা ওই জিনিসটা কোথা থেকে খুঁজবা? এখান থেকে। যদি তোমার থাকে তাহলে তুমি যোগ করবা, আর যদি তোমার না থাকে তাহলে তুমি যোগ করবা না। এখন কোনো প্রশ্ন তোমার স্যার আপনি তো বললেন নিট বিক্রয় করতে আমার এই জিনিসগুলি লাগে, কিন্তু আমি একটা অঙ্কে দেখেছি কিচ্ছু নাই, শুধু বিক্রয় আছে আর কিচ্ছু নাই। তাহলে তুমি কি করবা? তোমার তো কিছু করার নাই, যেহেতু ওই অঙ্কের মধ্যে তার কোনো বিরোধ নাই, তার কোনো বার্তা নাই, তার সমন্বয় নাই, তুমি সরাসরি এই 2 লক্ষ টাকা এখানে বসে, তুমি সরাসরি এই কলমে লিখতে হবে না, এই কলমে লিখতে হবে না, সরাসরি 2 লক্ষ টাকা কোথায় বসাই দেবা? একদম শেষ কলমে নিট বিক্রয় লিখে তুমি বসাই দেবা। তাহলে আজকে তোমরা নিট বিক্রয়টা কি বুঝতে পারছো? অসংখ্য তাহলে বুঝতে পারো। যদি বুঝতে পারো তাহলে আমি মনে করবো যে আমার শেখানোটা সফল হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম আর্থিক বিবরণীর 10ম অধ্যায়ের আর্থিক বিবরণীর পর্ব 1-এ বিস্তারিত কিছু বিষয় তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যে প্রথমে আমরা যা শিখলাম যে আর্থিক বিবরণী কি, এরপরে আমাদের শিখলাম আর্থিক বিবরণী করতে গেলে আমাদের কোন কোন বিষয় জানতে হবে এবং করতে হবে, সেটাও আমরা শিখলাম। একটু শিখলাম যে আমাদের প্রথম বিশদ আয় বিবরণী করতে হবে, তারপরে কি করতে হবে? মালিকানা সত্ত্ব নির্ণয় বিবরণী করতে হবে, তারপরে কি করতে হবে? আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এরপরে তারই ধারাবাহিকতায় আমরা আসলাম বিশদ আয় বিবরণী কিভাবে করতে হয়, তার ঘর কিভাবে করতে হয়, তার নমুনা ছক দেখাইছি। তোমরা নিশ্চয়ই নমুনা ছকটা শিখতে পারছো। এবং বিশদ আয় বিবরণীর জন্য আমাদের কি কি করতে হয়? আমরা জানছি যে বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের কি করতে হবে? মোট মুনাফা নির্ণয় করতে হবে, পরিচালন মুনাফা নির্ণয় করতে হবে, নিট মুনাফা নির্ণয় করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি কি করেছি? মোট মুনাফা নির্ণয়ের জন্য আবার আলোচনা করছি যে মোট মুনাফা নির্ণয় করতে আমার কি কি জানা দরকার। সেখান থেকে আমরা কি আলোচনা করছি? নিট বিক্রয় জানতে হবে এবং বিক্রিত পণ্য ব্যয় জানতে হবে এবং নিট ক্রয় জানতে হবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম যে নিট বিক্রয় কিভাবে করতে হয় এবং সেটা জানতে হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে নিট ক্রয় নির্ণয় করতে হয় এবং কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্তই তোমরা আমার সঙ্গে থাকবা এবং তোমরা অনলাইন পেজের সাথে সর্বদা সংযুক্ত থাকবা। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যে এই ক্লাসটা দেখবা অবশ্যই তোমরা শেয়ার করবা তোমার অন্যান্য বন্ধুদের কাছে, যাতে এই ক্লাসটি পৌঁছে যায়, তারা যাতে অতি দ্রুত ক্লাসটি দেখতে পারে এবং শিখতে পারে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ঘরে থেকো, সুস্থ থাকো। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।